আরে খাইতে বলছি খাও, এত বড় হওয়ার পরেও আমাকে খাইয়ে দিতে হয়। জানি না তোমার কপালে কি আছে। রাহুল দরজা খুলে শার্টের বোতাম লাগাতে লাগাতে সবকিছু দেখতে লাগলো। রিহান বলল, আপা আমার খেতে ইচ্ছা করছে না, প্লিজ তুমি আমাকে আর জোর করো না। প্লেটের সমস্ত খাবারগুলো আজকে তোকে খেতে হবে, না হলে এখানে চিৎ করে ফেলে মুখে সবগুলো ঢুকিয়ে দিব। এভাবে একে অপরের সাথে কথা বলছে। অন্যদিকে রাহুল মন খারাপ করে আছে আর মনে মনে ভাবলো, সংসারে আমি টাকা পয়সা রোজগার করি, কিন্তু আমার বউ আমাকে পাত্তাই দেয় না। টাকা পয়সা গাড়ি বাড়ির কিছুর অভাবে রাখিনি, কিন্তু আমার বউয়ের কাছে আমার কোনো পাত্তাই নেই। তারপর কাছে এসে বলল, নুসরাত আমার খাবার কি রেডি হয়েছে? বিরক্ত হয়ে বলল, কিসের খাবার রেডি করব? যাও কোনো হোটেল থেকে খেয়ে নিও, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। রাহুল বলল, আচ্ছা ঠিক আছে বলে অফিসে চলে গেল। তারপর রিয়ান বলল, আপা তুমি দুলাভাইকে খাবার রেডি করে দাওনি কেন? উনি এখন দুপুরে কি খাবে? আর আমাকে খাওয়ানোর জন্য সকাল থেকে কত কিছু করলে, কিন্তু ওর জন্য কিছুই করুনি। তুই চুপ থাক, বেশি কথা বলিস না বলে খালি প্লেটটা নিয়ে কিচেনের দিকে চলে গেল। সাথে আকাশকে শার্টের বোতাম লাগিয়ে দিয়ে শরীরের সমস্ত কিছু ঠিক করে দিতে লাগলো। আকাশ বলল, আমি তোমার মতো স্ত্রী পেয়ে ভাগ্যবান, কারণ আমার অল্প স্যালারিতে তুমি যেভাবে আমার পাশে থেকে সাহস দিয়ে যাচ্ছ, আমি তোমার সাহসে আরো বড় কিছু করার চেষ্টা করি। সাথী বলল, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তোমার কিছুই ছিল না, তবু আমি তোমাকে ছেড়ে যাইনি এবং অবহেলাও করিনি, কারণ আমার বিশ্বাস ছিল তুমি একদিন সফল হবে। তাছাড়া এখন চাকরি করছো, তাতে কি হয়েছে? একদিন তোমার কাছে অনেকজন চাকরি করবে, তখন তুমিই হবে মালিক। স্ত্রীর কপালে চুমু খেয়ে বলল, তুমি আসলেই আমার এক অনুপ্রেরণা, তোমাকে দিয়ে আমার স্বপ্ন পূরণ করা সম্ভব। ঠিক আছে, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, দুপুরে খাবার খেয়ে নিও, আর আমার জন্য আজ 12টার পরে খাবার নিয়ে যাবে, কারণ তুমি আগে আগে গিয়ে বসে থাকো। আমি জানি তোমার কষ্ট হয়, আজকে ঠিক সময় যেও বলে আদর করে দিয়ে চলে গেল। রাহুল অফিসে বসে বসে কাজ করছে। আকাশ একটা ফাইল নিয়ে এসে রাহুলকে বলল, স্যার গতকালকে সমস্ত এগ্রিমেন্ট এর ভেতরে আছে। রাহুল বলল, তোমার এগ্রিমেন্ট তোমার কাছে রাখো, আজকে তোমার সাথে কিছু কথা বলবো, এদিকে বসো, আজকে তোমার সাথে আড্ডা দেওয়া শেষ করে তারপর বাসায় যাবো। আকাশ খুশি হয়ে পাশে বসলো, তারপর জিজ্ঞাসা করলো, জি স্যার বলুন। আপনার তো প্রতিদিনই মন খারাপ থাকে, আজকেও কেমন জানি দেখাচ্ছে আপনাকে, আপনার কি কোনো প্রবলেম হয়েছে স্যার? আমাকে বলতে পারেন। আচ্ছা আকাশ, তুমি আমার অফিসে চাকরি করো, তোমাকে স্যালারি দেই মাত্র 15,000 টাকা, কিন্তু তুমি বাসা ভাড়া দিয়ে এবং খাওয়া দাওয়ার খরচ দেবার পর কিভাবে এত সুন্দরভাবে চলো? তুমি কি অন্য ব্যবসা বাণিজ্য করো? আর হ্যাঁ, তুমি আবার কিছু মনে করো না। আকাশ শেষে বলল, স্যার আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যার কোনো বাড়তি চাহিদা নেই। আমার স্যালারি 15,000 টাকা, ওর চাওয়া পাওয়াটা ওটার ভেতরেই। আমার মন খারাপ হবার মতো কোনো আবদারি করেনি। আর হ্যাঁ, আপনি বলেছেন আমি কোনো ব্যবসা বাণিজ্য করি কিনা। স্যার আমি আর কোনো ব্যবসা বাণিজ্য করি না, তবে আমার বিশ্বাস আপনার এখানে থেকে আমি কোনো একদিন সফল হব। আর আমার কোনো লোভ লালসা নেই, আমার স্ত্রী সবসময় আমাকে সাহস দেয়, এই অল্প থেকে একদিন বিশাল কিছু হব। রাহুল বলল, আমি বুঝতে পেরেছি, তবে আমি তোমার সাথে তোমার বাসায় লাঞ্চ করতে চাই। আকাশ বলল, কি বলেন স্যার, আপনি আমার বাসায় গিয়ে লাঞ্চ করবেন? স্যার আমি অনেক খুশি হব যদি একদিন আমার বাসায় গিয়ে আমাদের পাশে বসে যদি দুমুঠো ভাত খান। প্লিজ স্যার বলুন কখন আসবেন আমার বাসায়? রাহুল বলল, আমি তোমাকে জানাবো, আর দেখি তোমার ফাইলটা। এই বলে ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। আকাশ সালাম দিয়ে চলে গেল। রাহুল বলল, তাড়াতাড়ি রেডি হও, আজকে একটা দাওয়াত আছে। নুসরাত বলল, রেডি হও, দাওয়াত আছে? এসব বললে আমি তাড়াতাড়ি রেডি হতে পারবো না। দাওয়াত কোথায় আছে বলতে হবে তো, কার বাসায়, কোথায় যাবে? রাহুল বলল, আমার অফিসের এমপ্লয়ের বাসায়, ও লাঞ্চের ইনভাইট করেছে। নুসরাত অবাক হয়ে বলল, আমি সামান্য একজন তোমার অফিসের এমপ্লয়ের বাসায় দাওয়াত খেতে যাব? মানুষ কি বলবে? আরে তোমার মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে। আমি যদি ওর বাসায় যাই তাহলে লোকজন বলবে, ওই দেখো সংসদ সদস্যর মেয়ে এক ফকিন্নির বাসায় এসেছে। তখন তোমার খারাপ না লাগতে পারে, আমার লাগবে। নুসরাত তুমি আমার স্ত্রী, আর আমি একজন কোম্পানির মালিক, আর আমি তোমার স্বামী হিসাবে আমি তোমাকে যাই বলি তা তোমার মেনে চলতে হবে। তাছাড়া তুমি আমার মুখের উপর কথা বললে আমি তোমার কথা শুনে তোমার কথা মেনে নিব এমন তো না। তুমি যে কথা বলবে সীমাবদ্ধতা বজায় রেখে বলবে। নুসরাত বলল, আমি যাব না তোমার দাওয়াতে, তুমি খেয়ে এসো। রাহুল বলল, তোমায় যেতেই হবে, তুমি না গেলে বুঝতে পারবে না সংসার করা কতটা সহজ এবং কতটা কঠিন। তুমি যদি আমার কথাই না রাখো তাহলে আমার ব্যবস্থা আমি নিব। অনেক ধৈর্য ধরেছি, এখন আর পারছি না। নুসরাত একটু নরম হয়ে বলল, ঠিক আছে আমি রেডি হচ্ছি, তুমি গাড়ির ড্রাইভারকে ফোন করে নিচে আসতে বলো। রাহুল আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। সাথে আকাশের হাত ধরে বলল, এই আমি তোমার কাছ থেকে প্রতিদিন যে টাকাগুলো নিয়েছিলাম দেখো কত টাকা জমেছে, 32,000 টাকা। আকাশ অবাক হয়ে বলল, কি বলো, এতগুলো টাকা জমিয়েছো তুমি? সাথী বলল, হ্যাঁ, তবে এই টাকাগুলো কি করব বলো? আকাশ বলল, কিছুই করতে হবে না, আমি এই টাকা দিয়ে তোমাকে কিছু গোল্ডের জিনিস বানিয়ে দিব। সাথী বলল, আমার গোল্ডের জিনিসের প্রয়োজন নেই, তুমি টাকাগুলো দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করার প্রস্তুতি নাও, আর ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় তখন কিনতে পারবো। এখন গহনাগাটি কিনে কোনো লাভ নেই, কারণ এগুলো আমাকে ভাত দিবে না। তুমি আগে সফল হও, তোমার সফলতাই আমার সফলতা। তুমি ঘুরে দাঁড়াতে পারলে সবাই আমাকে গুরুত্ব দিবে। আকাশ কিছু বলতে যাবে, বাইরের কলিং বেল বেজে উঠল। সাথী বলল, তোমার অফিসের বস আর তার স্ত্রী চলে এসেছে মনে হয়, যাও গিয়ে দরজা খুলে দাও। আচ্ছা আমি সহ যাচ্ছি।
বলে দুজনেই দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দিয়ে আকাশ বসকে সালাম দিয়ে বলল, আপনাদের কোনো কষ্ট হয়নি তো? সাথী নুসরাতকে বলল, ম্যাডাম অনেক কষ্ট হয়েছে না? নুসরাত কোনো জবাব দিল না। আকাশ সেখানে একটু লজ্জা পেয়ে গেল। সেই সাথে সাথীও আকাশকে বলল, স্যারদেরকে আগে খাবার দিয়ে ফেলবে নাকি একটু বসতে দিবে? আকাশ বলল, যেটা ভালো মনে হয় সেটা করো। আমার জানা মতে স্যারেরা যদি একটু বসে রেস্ট নেয় তাহলে ওনাদের একটু ভালো লাগবে। দুজনের পরামর্শ দেখে রাহুল আরো অবাক হয়ে গেল। স্যার ভিতরে আসুন বলে সোফায় নিয়ে গেল। রাহুল বলল, আমি একটা কথা চিন্তা করে কুল পাই না যে 15,000 টাকার মধ্যে আপনারা একে অপরকে সম্মান দিয়ে বাসায় থাকছেন। এমন হাসি খুশি দেখে আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি এত টাকার মালিক হবার পরেও আসলে আমার মধ্যে হাসি নেই। সাথী বলল, স্যার ম্যাডাম তো অনেক সুন্দর আছে, তারপরও আপনি আর একটা বিয়ে করতে চাচ্ছেন কেন? আকাশ সাথীকে বলল, তুমি কথাটা বলার সময় পেলে না, এখন বলেছো কেন? নুসরাত অবাক হয়ে গেল দুজনের কথা শুনে। তারপর রাহুলকে বলল, তুমি আর একটা বিয়ে করতে চাচ্ছ মানে? আমি তো কিছুই বুঝলাম না, এত কিছু কি করে ওরা জানলো? রাহুল বলল, বিয়ে করে কি জন্য? সাথী বলে উঠল, সুখ শান্তির জন্য, আপদ বিপদে একে অপরের পাশে থাকার জন্য। নুসরাত বলল, হ্যাঁ উনি যা বলেছে তাই সত্যি, কিন্তু তুমি আর একটা কেন বিয়ে করতে চাচ্ছ? রাহুল বলল, আমার সুখ শান্তি হাসি খুশি কিছুই নেই। তোমাকে বিয়ে করার পর থেকে তুমি বড়লোকের মেয়ে, তোমার বাবার কি আছে এই সবগুলো আমার বাসায় এসে বলে বেড়াও। সংসার করছো আমার, আর সুনাম করো তোমার বাবা। আমি এমন স্ত্রী চাইনি যে স্ত্রী স্বামীকে অসম্মান করবে, স্বামীকে গুরুত্ব দিবে না। সবকিছু মিলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর একটা বিয়ে করব গরিবের মেয়ে দেখে, তারা অনেক বিনয়ী হয়। নুসরাত রাহুলের হাত ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই মুহূর্তে তুমি যদি আর একটা বিয়ে করো তাহলে আমার সমস্ত মান সম্মান চলে যাবে। অন্যদিকে আমার বাবাও কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ তুমি মুখ থেকে আরেকবার বের করবে না আর একটা বিয়ে করার জন্য। আজকের পর থেকে আমি তোমাকে সম্মান করব এবং সংসারের সমস্ত কিছু একে অপরকে বলে সমানভাবে করব। প্লিজ প্লিজ। স্যার ম্যাডামের ভুল বুঝতে পেরেছে, আর বিয়ে করার দরকার নেই। তাছাড়া আমরা 15,000 টাকায় অনেক সুখী বলতে গেলে, অনেক অনেক। কিন্তু আপনাদের টাকা পয়সা থাকার পরেও আজকে মুখ থেকে আরেকটা বিয়ের কথা আমাদের শুনতে হলো। ঠিক আছে, আজকের পর থেকে সুন্দরভাবে সংসার করুন। একে অপরকে মেনে নেওয়াতে সবাই খুশি হয়ে গেল। সাথী বলল, আসুন খাওয়া দাওয়া করতে যাই। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।